আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা একজন এমন এক ব্যক্তির সামনে উপস্থিত হচ্ছি যার নাম এবং যার গুণাগুণ এই বাংলার জমিনের মানুষ অন্তপক্ষে 90% লোক তার নাম জানে এবং তাকে অন্তপক্ষে সরাসরি না চিনলেও তার নামটা সবাই জানে। যার পরিচিতি উনি বাংলাদেশ ফাউন্ডেশন ফর রিসার্চ ডেভেলপমেন্ট রিসার্চের চেয়ারম্যান। তার নাম হলো মোনায়েম সরকার, যার জন্মস্থান কুমিল্লা। আমরা তার সাথে একটু তার ব্যক্তির জীবনের ইতিহাস নিয়ে আলোচনা করব, যে আলোচনাটা যার এই বাংলার জমিনে এটি রেকর্ড হয়ে থাকবে এবং সারা বিশ্ববাসী তার জীবনের ইতিহাসগুলি জানতে পারবে এবং শুনতে পারবে এবং সরাসরি তাকে দেখতে পারবে। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আছি মোটামুটি ভালো। আপনার ব্যক্তিগত জীবনের ইতিহাস আমরা রূপসী বাংলা টেলিভিশনে আমাদের নিয়মিত কিছু সাক্ষাৎকার আছে, যে নিয়মিত কিছু অনুষ্ঠান থাকে, সেই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সম্প্রচার করব। তা আমরা আপনার জীবনের একদম শুরু থেকে ছাত্র জীবন এবং রাজনীতি জীবন এবং আপনি কিভাবে রাজনীতিতে জড়িত হলেন এই সম্বন্ধে জানতে চাই। একটু আগে তো আমি বললাম কিছু কিছু কথা। আমি ধরেন ক্লাস 5 পর্যন্ত গ্রামের স্কুলে পড়েছি, প্রাইমারি স্কুলে। পরবর্তীকালে আমি কুমিল্লা শহরে একটা স্কুলে লেখাপড়া করি। সেখানে আমি প্রথম জীবনে একবারই ফার্স্ট হইলাম, কিন্তু দুঃখজনক হচ্ছে যে যেই ছেলেটা ক্লাস 1 থেকে ফার্স্ট হয়ে আসছিল সে 1 নম্বর কম পাইয়া সেকেন্ড হয়েছে। এবং সে ওই যে ব্যথিত হইল, সে পাগল হয়ে গেল। আমার জীবনে ফার্স্ট একবারে হয়েছি, কিন্তু এটা আবার খুব দুঃখজনক ঘটনা যে আমার বন্ধুটা ম্যাড হয়ে গেছিল, তার আর লেখাপড়া হয়নি, সে মেট্রিকও পাস করতে পারেনি। সে হলো ক্লাস 1 থেকে 8 পর্যন্ত 7 সে ফার্স্ট হয়েছিল। তো এটা আমার জীবনে একটা দুঃখজনক ঘটনা যে সে ফার্স্ট হইলাম কিন্তু 1 নম্বর বেশি পেয়ে, কিন্তু ওই বন্ধুটা পাগল হয়ে গেল, সে বেচারা মেট্রিক পাস করতে পারল। পরবর্তীকালে আমি ফজদারহাট ক্যাডেট কলেজ, তারপরে আবার ভিক্টোরিয়া কলেজ, পরবর্তীকালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপ্লাইড ফিজিক্সে এমএসসি পাস করি। আমরা ফার্স্ট ব্যাচ। এই যে রাডার, রেডিও, টেলিভিশন এইসব ছিল আমাদের সাবজেক্ট। স্যাটেলাইট কমিউনিকেশন, এই যে আপনারা স্যাটেলাইট টিভি করতেছেন। তো কিন্তু আমি ছাত্র জীবনে ছাত্র ইউনিয়ন করতাম। আবার তখন কমিউনিস্ট পার্টি ব্যান্ড ছিল, কিন্তু কমিউনিস্ট পার্টির মেম্বার আমি ছিলাম। আমার নাম ছিল বকুল সরকার। আর মুক্তিযুদ্ধের সময় কলকাতার লোকেরা আমরা বকুল সরকার নামে জানে, ইন্দিরা গান্ধীও বকুল সরকার নামে জানে, পিএন আক্সার বকুল সরকার নামে জানে। পিএন আক্সার বহু চিঠি আছে আমার একটা বইতে, ইংরেজি বইতে। আমার ইংরেজিও 6টা বই ছাপা হয়েছে পর্যন্ত। আপনার রাজনীতি কি মানে ইউনিভার্সিটি থেকে শুরু না কলেজ জীবনে শুরু? স্কুল জীবনে শুরু হয়। স্কুল জীবনে শুরু। যুক্তফ্রন্টের নির্বাচন যখন হয় 54 সালে, তখন আমি ছোট বাচ্চা, 4-5-এ পড়ি। কিন্তু তখন আমি ইলেকশন, আমি তো ভোটার ছিলাম না, কিন্তু দেখছি আর কি, ভোট কেন্দ্রে গেছি, দেখছি ভোট এবং স্লোগান, মানে থেকে আপনার রাজনীতি শুরু। যুক্তফ্রন্টের যে রাষ্ট্রভাষা বাংলা চাই, নুরুল আমিনের কেল্লা চাই, এসব স্লোগানও দিত ভাইয়েরা। আমার সেজ ভাই নেতা ছিল, তো আমাদের গ্রামে মিছিল টিছিল হয়েছে রাতের বেলায়। তখনকার দিনে বিড়ি খাওয়াইতো মিছিলে গেলে। আমার একটা ঘটনা আছে, আমি তো বিড়ি টিড়ি খাই নাই, কিন্তু ওই মিছিলে একটা ঠান্ডার মধ্যে একটা বিড়ি খেয়েছি। বিড়ি খেয়ে আমার মাথা ঘুরা, আমি ওই যেখানে মিছিল শুরু সেখানে পড়েছিলাম। পরে ওরা ফেরার পথে দেখে যে আমি তার উপরে করে বাসায় নিয়ে আসছি। জীবনের বিড়ি টান দিয়ে আমার এই অবস্থা হয়েছিল। আর কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে একবার বগলা সিগারেট ছিল, যে তখন প্রথমত বিনা পয়সায় দিয়েছিল, তো একটা টান দিয়েছিলাম। ওগুলি তো আমরা দেখি নাই, আবার শুনছি শুধু বগলা সিগারেট। তারপরে বিড়ি ছিল, বিড়ি আগের দিনে বিড়ি খেতে বসে, বিড়ি খেতে, হুক্কা খেত। আগের দিনের বড় হুক্কা ছিল, ওই যে করে খাইতো। আবার হুক্কা এরা ছিল। তো তারপরে ওই যে নাইকেলের মালা দিয়ে বানাইতো। হ্যাঁ, তারপরে আবার রূপা, তামার, সোনার ইয়া থাকতো, একটা হোগার সবাই মিলে খাইতো। তো এইসব জীবনে বহু কিছু দেখেছি, কিন্তু আমি সিগারেট বিড়ি তেমন কিছু খাই নাই। ছাত্র জীবনে, বিশ্ববিদ্যালয় জীবনে আমার বন্ধু ছিল ইত্তেফাকের মালিক আনোয়ার হোসেন মঞ্জু। সে পড়তো জিওগ্রাফিতে অনার্স, আমি পড়তাম ফিজিক্সে।
অ্যাপ্লাই ফিজিক্সে। তো আমরা কেন্ট নামে একটা সিগারেট ছিল, ওইটা 4 টাকা দাম ছিল সেই আমলে, যে কিনতে যেতাম 4 আনা 4 আনা 8 আনা রিক্সা ভাড়া দিয়া, ওই যে সেক্রেটারিয়েটের পাশের দোকানে পাওয়া যেত। গুলনার করে একটা ইয়ে ছিল, রেস্টুরেন্ট ছিল, সামনে একটা লোক সিগারেট। তো আমরা ওই সিগারেট কেনার জন্য 8 টাকা লাগতো, সিগারেটের দাম ছিল 4 টাকা। এখন তো ওই যে দেশি গোল্ড লিফ বা কি জানি 15-16 টাকা, হ্যাঁ, এক পিসের দাম, 1 পিসের দাম 16 টাকা। এখন তো জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছে। তো আমরা মঞ্জু আর আমি, মঞ্জু ম্যাথামেটিক্স পারতো না, সেই জন্য সে আমার হল থেকে নিয়ে আসলো বাসায়। এই মুসাফির ভবন হয়েছে এখন ইত্তেফাক মালিকবার বাড়িতে। তা আমরা ফ্লোরে শীতল পাটি বিছিয়ে গরমের মধ্যে এই অঙ্ক করতাম, এবং রাত 2টার সময় তখন এই যে রেস কোর্স, এখন যে সরোয়ার দুধদান, ঘুরতাম অক্সিজেন খাওয়ার জন্য 1 ঘন্টা। ওই যে আমরা করতাম কি, অ্যারোসল ট্যাবলেট ওই মশারি খাটাইতাম না, মশা মারা ওষুধ দিয়ে বন্ধ করে চলে যেতাম। 1 ঘন্টা ঘুরে এসে 2 টাকা দিয়ে 1 ঘন্টা ঘুরে এসে, হয়তো রিক্সা উঠলে লাগে 50 টাকা 100 টাকা। এনিওয়ে, তো ইতিহাসে এই যে অনেক বিবর্তন হয়েছে, অর্থনৈতিক বিবর্তন হয়েছে। এখন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খারাপ, ডলারের দাম অনেক বেড়ে গেছে। আমি যখন বঙ্গবন্ধুর সাথে আপনার রাজনীতি জোরানের মূল কাহিনীর একটু বলেন। বঙ্গবন্ধু, আমি তখন ন্যাপের ইন্টারন্যাশনাল এবং পাবলিক রিলেশন সেক্রেটারি ছিলাম। তো বঙ্গবন্ধুর সাথে অনেকবার আমি মিট করেছি। একটা স্মৃতি আছে, বঙ্গবন্ধু আমাদেরকে বললো যে তোমরা রিলিফ চোর এমসিএ স্বাধীনতার পরে পরে এমসিএমবিএদের লিস্ট তালিকা দাও। আমরা বিভিন্ন জেলা সার্কুলার দিয়ে নাম চাইলাম, এবং আমরা 32টা নাম পাইলাম। এবং ওই যে বলছিলাম টাইপরাইটার মেশিন আছে, সেই বাংলা টাইপরাইটার টাইপ করে বঙ্গবন্ধু নিয়ে গেলাম। তো যাই দেখি কি, বঙ্গবন্ধু এরকম বসে আছে। তো এখানে বসে আছে এয়ার কমোডর খন্দকর, আর হলো পাটমন্ত্রী শামসুল হক। তো মাহে আলম করে বঙ্গবন্ধু পিএস ছিল, পরে সেক্রেটারি হয়েছে, ফরাসউদ্দিন ছিল। তো ওরা বললো কি যে না, আপনি যান, অসুবিধা নেই, মানে স্লিপ লাগবে না। আমি ঢুকছি, ঢুকে দেখি ওরা দেখে কেমনি করি। আমি টেবিলের তলাতে ওনার হাতে ব্যালটটা দিচ্ছি। তো উনি করছি কি, এটা দেখলো, দেখে বলছে যে ও মাত্র 32 জন, আমার কাছে তো 42 জনের তালিকা আছে। এই সুবোধ মিত্র যশোরের এমপি না এমসি ছিল, বলে এই যে একটা স্মাগলারও, খালি ইয়ে না, রিলিফ চোর না, স্মাগলারও। তো করে উনি বেল টিপে তোহাইল, আর তোহাইল তার পলিটিক্যাল সেক্রেটারি। তোহাইল পেছনে এসে বলছে যে এই সারাদিন বসে বসে আড্ডা পড়ো, এখন ফাইল টাইল করা শিখো। এই দেখো কি সুন্দর মনে আমি টাইপ করে নিয়ে এসছে, নাও ফাইল করো। তো তোহাইল কাগজটা নিয়ে চলে গেল। এই অনেক স্মৃতি। এবং আরেকটা মজার স্মৃতি আছে, খন্দকার মোস্তাক বেঈমান, সে তো বঙ্গবন্ধুরও বাড়ছে, কিন্তু বঙ্গবন্ধুর বাবা মারা গেছে। তো আমি আর প্রফেসর মুজাফর গেছি বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়িতে। তো যাই দেখি যে খন্দকার মোস্তাক বঙ্গবন্ধুর পা টিপতেছে, আর ফণী বসু পর্যন্ত বঙ্গবন্ধুর মাথায় হাত বেলাইতেছে। তো আমরা যাই বসছি বারান্দার মধ্যে, বঙ্গবন্ধু বসা চুপচাপ, এরকম নর্মাল কাপড় পরে। তারপরে আমরা কিছুক্ষণ থেকে বঙ্গবন্ধু বললাম। তারপর বঙ্গবন্ধু একটু কাঁদো কাঁদো স্বরে আমাদের ই করলো। তা আমরা মুসাফিদা করে আমরা চলে আসলাম। তো বঙ্গবন্ধু তার জীবনে দীর্ঘ সময় কারাবাসী ছিলেন। 6টা পদ হওয়ার পরে তো প্রত্যেক জেলায় এক এক জেলায় বক্তৃতা দিতেছে, অ্যারেস্ট হচ্ছে, আবার জেলা যাচ্ছে, আবার অ্যারেস্ট হচ্ছে, আবার অ্যারেস্ট হচ্ছে। উনি প্রায় তার রাজনৈতিক জীবনে প্রায় 14 বছর উনি জেলে ছিলেন। এরকম উনি অনেকগুলি বক্তব্য কিন্তু বলতেছে যে 20 বছর ওনার রাজনীতি জীবনে, 20 বছরে নাকি উনি কারাবাস অনেক বেশি জেলখানা থাকতেছিল, আসলে 12 বছর। যাই হোক, তো সেটা বঙ্গবন্ধু। কিন্তু একটা প্রশ্ন আছে, যেমন ধরেন যে শেরে বাংলা থাকতে, মাওলানা ভাসানী থাকতে, সরোয়ার্দী সাহেব থাকতে বঙ্গবন্ধু কেন জাতির পিতা হইলেন? আমার সেটার উত্তর হচ্ছে যে শেরে বাংলা বলেন, হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী বলেন, মাওলানা ভাসানী বলেন, যারা তার শিক্ষাগুরু ছিল রাজনীতিতে, তারা কিন্তু প্রত্যেকেই জীবনে কোনো না কোনো সময়ে কম্প্রোমাইজ করছে। একমাত্র বঙ্গবন্ধু কোনোদিন কম্প্রোমাইজ করেনি। উনি প্রটেস্ট করছে, মিছিল করছে, মিটিং করছে,
চলে গেছে। এবং এই যে তার পাকিস্তানের সাথে কোনো আপোষণ নাই, কোনো কম্প্রোমাইজ নাই, তার সাহসিকতার কারণে সে আজকে জাতির পিতা হয়েছে। সরোয়ার্দী সাহেবও ধরেন মাইনরিটি একটা গভর্নমেন্ট নিয়ে সে প্রধানমন্ত্রী হয়েছিল কম্প্রোমাইজ করে। পরে তো আবার ওই যে আইয়ুব খান মার্শাল করে তো সরোয়ার্দী সাহেবের অ্যারেস্ট করলো, আউট করলো। মাওলানা ভাসানী চীনে গেছিল, তো চীনের মাও সেতুং বলছে যে ইয়ারে আইয়ুবরে ডিস্টার্ব করে নেন, উনি এই করে ডোন্ট ডিস্টার্ব আইয়ুব। আইয়ুব ওই পিকিং রিভিউ পত্রিকা আসতে দিচ্ছে, আইয়ুব ভালো কাজ করতেছে, আইয়ুবের সমর্থন করো। এবং এক পর্যায়ে মাওলানা সাহেবকে আইয়ুব খানরা বললো যে ইয়ে হয়েছে ইয়া কানে, ওই যে দেখবেন ইয়ে বুক আছে ওইখানে কোনো লিফটে থেকে লাইনে দেখা যায়, এটা কামরুল হাসান করছে, মুক্তিযুদ্ধ আমরা পোস্টার করছিলাম। তো ভাসানী সাহেব তখন বললো যে ডোন্ট ডিস্টার্ব আইয়ুব। এবং মুক্তিযুদ্ধ সব ওনার রোল খুব ভালো ছিল, যে বললাম না যে ওনার রিসার্চ আসতেছে, ওনার অনেকটা গার্ডেড ছিল, যে বিএসএফ এর ক্যাম্পে উনি থাকতেন, যেখানে যে হেলিকপ্টার নিয়ে যেত, কিন্তু উনি আসলে আধা বদলির অবস্থা ছিলেন। এই অনেক ইতিহাস। তো আমি রাজনৈতিক জীবনে বহু রাজনৈতিক নেতার সান্নিধ্য পেয়েছে। তার যদি মুক্তিযুদ্ধ তো অনেকে তো মানে যেমন বীর মুক্তিযোদ্ধা লেখে, বীর বিক্রম লেখে, আমি কিছু মানে এখানে তো আপনার নামে তো আমি কোথাও দেখলাম না যে আপনি লেখেন নাই যে একবার যে বীর আমি মুক্তিযুদ্ধ ভাতা পাই মুক্তিযুদ্ধ হিসাবে 20,000 টাকা প্রতি মাসে আমার অ্যাকাউন্টে সোনালী ব্যাংকের মালিবাগ ব্রাঞ্চে জমা হয়, মাঝে মাঝে আমি তুলি। কিন্তু আমাদের তো উচ্চ আদালত একটা রায় দিছে যে প্রত্যেকটা ফ্রিডম ফাইটারের আগে লিখতে হবে বীর মুক্তিযোদ্ধা। এটা তো পাই নাই, এটা আমি লিখি না আর কি। মানে সেটা মানে আপনি তো একটু গোপন রাখেন নাকি? আমি ধর বছর 2 যাবত ওই আগে এটাও করে নেই যে টাকার জন্য মুক্তিযুদ্ধ করে নেই। পরবর্তীকালে দেখলাম বুড়ো হয়ে যাচ্ছি, রিটায়ারমেন্ট যদি সার্টিফিকেটও আছে আমার, মুক্তিযুদ্ধ সার্টিফিকেট, এটা আবার ডিসি অফিস থেকে কয়েকদিন আগে উদ্ধার করছি। আমি আগে ছিলাম না, ইদানিংকালে পাচ্ছি আর কি, 2 বছর যাবৎ ভাতা দিচ্ছে। অনেকে তো অনেক আগের থেকে পাচ্ছে, মাত্র 30 টাকা না কয় টাকায় শুরু হয়েছিল। রাজনীতিক ক্যারিয়ারে আপনি কোথাও কোনো যেমন জাতীয় সংসদ সদস্য হওয়ার জন্য বা অন্য কোনো কিছু আমি কোনোদিন এরকম তো আপনার পড়তেছি করি নাই, কিন্তু আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলাম এবং দীর্ঘ সময় আমি বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ছিলাম। আমার সময় এই যে হয়, এই যে নব থিয়েটারটা, আমি তখন বিজ্ঞান প্রযুক্তি সম্পাদক আওয়ামী লীগের, আমার প্রস্তাবে নব থিয়েটার হয়েছে। আমার প্রস্তাবে এই যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যে 10 পাকা বিল্ডিংটা হয়েছে, একে টিনের করছিল, এখানে 10 কোটি টাকা দিছি। এই কিবরিয়া সাহেব তখন ফাইন্যান্স মিনিস্টার, তারপরে ইব্রাহিম কার্ডিয়াকেও ওই 10 কোটি টাকা দিছি আপনার এই বার্ডেনে। এবং ছায়ানটের যে জায়গাটা, এই জায়গাটা আমি শেখ হাসিনা বলে দিয়ে দিচ্ছি। আপনি তো কখনো কখনো এমপি নমিনেশন চান নাই? আমি জীবনে ইলেকশন করি নাই, তবে আমি 96 সালে যখন প্রথম 21 বছর পরে আওয়ামী লীগ ক্ষমতা আসে, সেই নির্বাচন পরিচালনা কমিটির আমি সেক্রেটারি ছিলাম। কিবরিয়া সাহেব ছিলেন, গাজীউল হক ছিলেন এবং শেখ হাসিনা ছিলেন চেয়ারম্যান। কিবরিয়া সাহেব আর গাজীউল হক ভাইস চেয়ারম্যান ছিলেন, আমি মূল লোক ছিলাম। আমরা প্রত্যেকটা পোস্টার, আগে তো ইলেকশন আগে 4 কালার পোস্টার করেছি এবং 300 সিটের জন্য প্রায় 9 লাখ পোস্টার ছাপাইছি। একটা পোস্টার 9 লাখ ছবি ছাপতে হয়েছে। হাসিনার ছবি ছাপছি এরকম প্রায় 25 লাখ, এই পোর্ট্রেট আর কি। অনেক কাজে 96 সালে ইলেকশন, যেবারে 91 সালের পরে ক্ষমতা আসলো, আমি তখনও মন্ত্রী কিছু হয়নি, এমপিও দাঁড়াই নেই ইলেকশন, কিন্তু 300 সিট এমপির ইলেকশনটা করছি। আবার 2001 সালেও এই নির্বাচন পরিচালনা কমিটি আমি সেক্রেটারি ছিলাম। কিন্তু সেখানে আওয়ামী লীগ হেরে গেল, ওই যে শেখ হাসিনার নামে গণভবন লেখার কারণে। তখন বদরুদ্দৌলা চৌধুরী বললো যে শেখ হাসিনা এবার গণভবন লিখছে, আরেকবার আসলে বাংলাদেশ তার নামে লিখে নেবে। এসব কারণে আমরা হারিয়ে গেলাম, 100 সিট পাইলাম। কমিউনিস্ট পার্টির ল্যাব এবং আরও তাদের ঐক্যজোট হয়েছিল, সেই ঐক্যজোটে আওয়ামী লীগ পায় 80টা সিট আর ঐক্যজোট পায় 20টা, এই 100টা সিট পাই আমরা, আর ওরা 140টা পায়। তারপরে ওই জামাতের সাপোর্টে তারা করে, যে গোলাম আজম নিজামিয়া আরেকটা তার সেক্রেটারি
তারা আগামীতে আগামীতে আপনি যদি আল্লাহ দিলে বেঁচে থাকেন, এইরকম কোনো পরিকল্পনা আছে কিনা যে আপনি এমপি তে নমিনেশন চাবেন? এই বয়সে আর এমপি আবার 80 বছর হয়ে যাচ্ছে। যে আজকে বৈঠক হয়ে গেল একটা, ওসমান গনি আসছিল, আরো কয়েকজন আসছিল, আবার 31 তারিখে বৈঠক হবে। আমার 80তম জন্মদিন উদযাপিত হবে। 70তম জন্মদিনে একটা বই বেরিয়েছে, এর বইটা গফর চৌধুরী প্রথম লেখাটা লেখছে আমার 70তম জন্মদিনে লেখছে, কিন্তু 70তম জন্মবার্ষিকীতে বইটা বেরিয়েছে। এটা উদযাপন ছিল খুব সুন্দরভাবে। এটা ইয়েতে আছে, ইন্টারনেটে আছে। আমার 70তম জন্মদিন, ওই যে ছেলেমেয়েরা চ্যালেঞ্জ আমার নিয়ে আছে বলছে। বাংলাদেশের একটু জাতির উদ্দেশ্যে, মানে এই দেশটাকে কিভাবে আরো মানে উন্নয়নের দিকে নিয়ে যাওয়া যায়, এই ধরনের কিছু পরামর্শ যদি আপনি দিয়ে যেতেন। যে আমাদের দেশে তো বর্তমান যে পরিস্থিতি হচ্ছে, যে এখন কিন্তু একটু আমাদের দেশে খুব কাটস্থিতি চলতেছে, হ্যাঁ, ডলারের ক্রাইসিস চলছে। হ্যাঁ, এই ধরনের একটু মানে এখানে আমি মনে করি যে আপনাদের মধ্যে কিছু লোক এখনো প্রয়োজন এই জাতির জন্য। সেটা কিছু উপদেশ যদি জাতির জন্য একটু দিয়ে যেতেন আপনি। সেটা হচ্ছে যে বাংলাদেশ কিন্তু অসাম্প্রদায়িক দেশ হিসেবে প্রতিষ্ঠিত, বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক ছিলেন। কিন্তু এখানে আপনারা জানেন যে মুক্তিযুদ্ধের সময় রাজাকার আলবদর ছিল, এখন আবার এই যে তালেবান, আফগানিস্তানের তালেবানের মতো মৌলবাদী লোকজন আমাদের দেশে আছে। কিন্তু বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তাদেরকে ই করছে, এবং বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার হয়েছে, এবং মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী তাদেরকেও বিচার হয়েছে ট্রাইব্যুনাল করে। এবং আগামী দিনে শেখ হাসিনা যতদিন বেঁচে আছে, সেখানে সাম্প্রদায়িক গোষ্ঠীর মাথা চাড়ানোর সুযোগ নেই। তবু মাঝে মাঝে দেখবেন যে এই যে পূজা মণ্ডপ ভাঙতেছে, হ্যাঁ, তারপরে ওই বিভিন্ন লোকের উপর হামলা হচ্ছে। যে কালকে যেমন আমরা পরশুদিন মিটিং করলাম গফর চৌধুরীর উপরে, বিচারপতি মানিক দেখি পুলিশ তাদের কার্ড দিতেছে, শামসুদ্দিন মানিক, হ্যাঁ শামসুদ্দিন মানিক। তারপর আরেকটা কার্ডে জানি শাহরিয়ার কবিরের কার্ড দিতেছে, তাদের উপর মৌলবাদীরা হামলা করতে পারে সেজন্য। আমি সেইভাবে কোনো সমস্যার মধ্যে নাই। আর আমি ঘর থেকে বেরোই কম, আর বেরোলে গাড়ি দিয়েই বেরোই, তো লোকজন থাকে, আমার কোনো পুলিশ টুলিশের দরকার হয় না। আর আমি কোনো এমপিও না, মন্ত্রীও না যে আমার সিকিউরিটি লাগবে। তো আমি সমাজে এবং দেশে বিদেশে আমার নামটা মোটামুটি ইন্ডিয়া, আন্তর্জাতিকভাবে আপনার একটা নাম আবার জড়িত খ্যাতি আছে। এবং আমি পৃথিবীর বিভিন্ন দেশ সফর করছি। বঙ্গবন্ধুর জীবনীগত লেখার জন্য আমি লন্ডনে গেছি, মস্কো গেছি, প্যারিস গেছি, ওয়াশিংটন গেছি, আরও এই ছোটোখাটো দেশ, মালদ্বীপ, শ্রীলঙ্কা, তারপরে ধরেন এই যে ত্রিপুরা, আসাম, মেঘালয়, এগুলো সব দেখা হয়েছে আমার। পৃথিবীর অনেক দেশে আমি গেছি, কিন্তু আমি নিজের খরচে গেছি। এখনও আমি আমার যে প্রত্যেক যে টাকা পয়সা আছে, কয়েক লক্ষ টাকা, প্রায় 1.5 কোটি টাকা আছে, সেই এফডিআর এর টাকা দিয়ে আমি চলি। আমার ফাউন্ডেশনও এফডিআর এর টাকা দিয়ে চলে। আমরা কোনো বিদেশি ফান্ড আমরা নেই না নীতিগতভাবে, অতএব আমরা স্বাধীনভাবে কাজ করতে পারছি। আমি ফাউন্ডেশনটা 1996 সালে চালু করেছিলাম। কিংবা সেবার আমি উনি নতুন রাজনীতিতে আসে, এবং বহু কর্মকৃতি আমরা এই যে 72-এর সংবিধান বঙ্গবন্ধুর যে দেখে তার যদি বিয়ার দিতেছি, এই যে জিল্লুর রহমান সাহেব, এই যে রাষ্ট্রপতি, তারপরে আরেকটা করছি, অ্যালবাম করছি, ওখানে দেখেন এই যে বঙ্গবন্ধুর উপর একটা অ্যালবাম করেছি। তাছাড়া বঙ্গবন্ধুর জীবনী দেখলি যে, এবং আমি এই যে বঙ্গবন্ধু 100 জুলিউকুরের যে 50 বছর অনুষ্ঠান, সেখানে কিনুর বক্তৃতা ছিলাম। পরশুদিন গফর চৌধুরীর উপরও সারেক বক্তৃতা দিয়েছি, আমার লিখিত বক্তব্য। এবং আমি এখনও লেখালেখি করে যাচ্ছি, এবং শেখ হাসিনাকে মাঝে মাঝে অ্যাডভাইস করি। আজকেও যেমন যে জুলিউকুরি বঙ্গবন্ধুর জাতির উদ্দেশ্যে কিছুটা মানে একটু আমরা জানতে চাচ্ছিলাম যে আমাদের দেশের মানে দেশবাসীর কিছু উদ্দেশ্যে যদি আপনি কিছু কথা বলে দিতেন। আচ্ছা, তো এইটা হচ্ছে যে দেশবাসীর উদ্দেশ্যে একটাই কথা বলা যায় যে বাংলাদেশ সাম্প্রতিককালে একটু অর্থনৈতিক চাপে আছে। আমেরিকাও একটু চাপাচাপি করতেছে, কিন্তু আমেরিকারও দিন শেষ হয়ে আসতেছে। সারা পৃথিবীতে গণতন্ত্রের বাতাবরণ আসবে, এটাই স্বাভাবিক।
তো আমি আশা করি আগামী দিনে বাংলাদেশ উন্নয়নের শিখরে যাবে। আমরা এগ্রিকালচার উপরে আগামী মাসের 7ই জুলাই একটা সেমিনার করব, স্মার্ট বাংলাদেশ এগ্রিকালচার। আমরা প্রায় খাদ্য সহায়ক সম্পূর্ণ, মাছেও সব সম্পূর্ণ, তারপরে ধরেন এই চিকেন আমরা সহায়ক সম্পূর্ণ। এবং আস্তে আস্তে বাংলাদেশে কিন্তু পার ক্যাপিটা ইনকাম বেশি না, তবে উন্নত হচ্ছে। আগে তো সবাই ছিল ডলার, এখন প্রায় 2000 কতটা হয়ে গেছে। তো আমরা উত্তরোত্তর উন্নতি করব এবং শেখ হাসিনা যতদিন বেঁচে আছে আশা করি বাংলাদেশ উন্নয়নের শিখরে উঠবে, বাংলাদেশের অর্থনীতি ভালো হবে, বাংলাদেশের মানুষের জীবন জীবিকার উন্নতি হবে এবং বাংলাদেশের ছেলেমেয়েরা দেশে বিদেশে অধ্যাপনা, ডাক্তার, চিকিৎসা বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখবে। আরেকটা যেটা আমাদের দেশের শিক্ষার যে মানটা অন্য দেশে যে মানে যেমন ইউরোপ কান্ট্রিতে যে শিক্ষা হয়, আমরা এই শিক্ষার সাথে বাংলাদেশের শিক্ষার কিন্তু একটু ব্যতিক্রম জিনিস আছে, সেটা নিয়ে আপনার কি মনে হয়? একটা সমস্যা হচ্ছে কি যে আমাদের দেশে এই মাদ্রাসা শিক্ষাটা আগে চালু ছিল, সেই ব্রিটিশ আমল থেকেই। এই গফরচন্দ্র কিন্তু প্রথম মাদ্রাসা শুরু করছে। আমার বড় ভাই যে হাইকোর্টের বিচারপতি, উনিও কিন্তু মাদ্রাসায় পড়তো। আগে স্কুল ছিল না, মাদ্রাসায় বেশি ছিল ব্রিটিশ আমলে। পরবর্তীকালে এই স্কুল চালু হয়েছে, এখন স্কুলের পাশাপাশি মাদ্রাসাগুলো চলছে, বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি মাদ্রাসা কলেজ পর্যায়ে আছে, এমএ পর্যায়ে আছে। অতএব আমাদের আসলে এখন মাদ্রাসা সংখ্যা শিক্ষা কমে গেছে, কারণ মাদ্রাসায় পড়লে পরে কী করবে? মসজিদে ইমামতি করে ছাড়া, আজান দেওয়া ছাড়া তো কোনো কাজ নাই। তো এখন এই আপনার ভাইদের একজন বিচারপতি হয়েছেন মাদ্রাসা করে, ও তো ওই জুনিয়র মাদ্রাসায় পড়ছে, পরে তো কলেজে পড়ছে, ইউনিভার্সিটি পড়ছে, হতে পারে। সেটা তো কলকাতা যে ম্যাট্রিক পরীক্ষা দিয়েছে, তো আলিয়াতে তো আলিয়া সিস্টেমে তো আপনাদের মাদ্রাসা থেকে অনেক মাস্টার ডিগ্রি পাস করতে পারে, এবং মাদ্রাসা থেকে এখনো ঢাকা ইউনিভার্সিটি অনেক ছেলে মেয়ে লেখাপড়া করে, এবং সেও তো বিসিএস ক্যাডার হচ্ছে। হ্যাঁ। তো এই সমস্যাটা আছে। শিক্ষার পদ্ধতিটা কিন্তু আমাদের দেশের ইউরোপের সাথে মিলে না। আমাদের ওরা কিন্তু মেধা যাচাই করে, এক শিক্ষামন্ত্রী আসে এক রকম সিলেবাস করে। শিক্ষাটা আমরা একটু পিছিয়ে আছি, এটা অদূর ভবিষ্যতে আমরা এইগুলা সিলেবাস ঠিক করে আমাদের ছেলেমেয়েরা উত্তরোত্তর উন্নতি করবে, ভালো ক্লাস করবে, ভালো রেজাল্ট করবে এবং অক্সফোর্ড ক্যামব্রিজেও যাবে, পিএইচডি করবে। আমার পরিবারের তো 12 জন পিএইচডি করা আছে, কিন্তু সবচেয়ে মুশকিল হচ্ছে কি পিএইচডি করলে আর দেশে আসে না, বিদেশে চাকরি করে। আমার 2টা ভাইপো, একটা আছে আমেরিকা, একটা কানাডা। আমার আপন ভাই আজকে কিছুক্ষণ আগে টেলিফোন করছিল আমার কানাডা থেকে, সে আজকে দীর্ঘ প্রায় 30-35 বছর কানাডাতে আছে, কানাডা সিটিজেন হয়ে গেছে। আমার একটা ভাইপো আছে কানাডাতে, আমার একটা ভাগ্নি আছে আমেরিকাতে, তারপর লন্ডনে তো বহু আছে। আমার পরিবারের 1 ডজন লোক আছে, সবাই পিএইচডি করছে, ডক্টরেট করছে, কেউ ওই দেশে আসে নেই, নট এ সিঙ্গেল। এই একটা সমস্যা আছে। আমি শেখ হাসিনাকে বলছিলাম যে তুমি বলো যে যারা বিদেশে কাজ করতেছে, কারণ আমাদের শিক্ষার মানটা বাড়াতে হলে তো টিচারও ভালো লাগবে, চিকিৎসার বাড়াতে হলে ভালো চিকিৎসক লাগবে, ভালো যন্ত্রপাতি লাগবে। যেমন বারডেমের চিফ আজাদ খান আমার কাছে আসছিল, বললো যে আমি একটা ক্যান্সার হাসপাতাল করবো 500 বেডের। এখন তো আমাদের লোকজন ক্যান্সারের চিকিৎসা ইন্ডিয়া যায়, আমেরিকা যায়, লন্ডন যায়, সিঙ্গাপুর যায়, ব্যাংকক যায়। তখন উল্টা আমার দেশের লোক আসবে, আগরতলা থেকে আসবে, বারবার থেকে আসবে চিকিৎসার জন্য। আমরা যদি ভালো স্ট্যান্ডার্ডে মেশিনারি, ভালো প্রফেসর রাখতে পারি, হ্যাঁ, ক্যান্সার চিকিৎসার মান যদি ভালো করা, শিক্ষার মান ভালো, এবং শিক্ষার মান ভালো করতে হইলে আমাদের প্রচুর অর্থ ব্যয় করতে হবে, প্রচুর মেধা করতে হবে। আমি ওই যেটা বলছিলাম যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বলছিলাম যে তুমি অফার দাও, যারা আমাদের ছেলেমেয়েরা যারা বিদেশে আছে পিএইচডি করে, বিদেশে ইউনিভার্সিটি প্রফেসরি করতেছে, রিসার্চ করতেছে, তাদেরকে বাংলাদেশে নিয়ে আসো। রিসার্চও কম হচ্ছে আমাদের দেশে, এবং তাদেরকে বলো যে আমি যদি ধরুন 1 লাখ টাকা বেতন পাই, সে পাবে 1,10,000 বা 20,000 টাকা বেশি ইনসেন্টিভ দেবো। সেটা এখনো হয় নাই, আমি দেখি চেষ্টা করব। কালকে ঘোষণা হয়েছে বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক ছাত্রীপত্র দেওয়া হবে। আগামী 17ই মার্চ এটা ঘোষণা হবে, এবং 23শে মে এই যে বঙ্গবন্ধু জুলিও গ্রুপ ছিল সেই দিনে এই পদকটা দেওয়া হবে বঙ্গবন্ধু নামে। এবং আন্তর্জাতিক পর্যায়ে কোনো খ্যাতিমান প্রতিষ্ঠানও পেতে পারে, বা কোনো বঙ্গবন্ধু নিয়ে একটা গবেষণা, নোবেল পুরস্কারের স্ট্যান্ডার্ডে
যেমন নোবেল লরিয়েট আছে না, যেমন ইয়া পাইছে রবি ঠাকুর পাইছে, আমাদের ইয়া পাইছে ডক্টর ইউনূস পাইছে, তারপর অনেকে তো পাইছে নোবেল পুরস্কার। আমরা সেই স্ট্যান্ডার্ড একটা মেডেল আমরা দেব, টাকা দেব এবং স্বর্ণপদক দেব। এটা হচ্ছে তো শেখ হাসিনা আমি মেসেজ পাঠিয়েছি, আজকেও মেসেজ পাঠিয়েছি। তো ধন্যবাদ আপনাকে। আশা করি আমাদের জন্য আপনি যতদিন জীবিত থাকবেন এই বাংলার জমিনের জন্য কাজ করে যাবেন, হ্যাঁ নিশ্চয়ই। এবং সেটাই আপনাদের কাছে আমাদের আশা ভরসা। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে নতুন নতুন কিছু এই জাতির উদ্দেশ্যে বা দেশ ও জাতির কল্যাণে আমরা যে কাজ করে থাকি তা আপনারা দেখার জন্য, শোনার জন্য, এবং সরাসরি আপনারা রূপসী বাংলা টেলিভিশনের সঙ্গে থাকবেন এবং আমাদেরকে এইরকম অনুষ্ঠান করার জন্য সহযোগিতা করবেন, সে আশা ব্যক্ত করে আমরা আজকে বিদায় নিলাম।